নমস্কার, প্রাইম ডেস্কের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। রাজ্যের ক্রীড়া অঙ্গনে ইতিহাস রচনা হলো রবিবার। প্রথমবারের মতো ত্রিপুরা স্টেট গেমসের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের ক্রীড়া আন্দোলনে এক নতুন অধ্যায় সূচিত হলো রবিবার। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হলো ত্রিপুরা স্টেট গেমস। রাজধানীর দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই রাজ্য স্তরের ক্রীড়া আসর 23 ও 24 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, প্রতিভা অন্বেষণ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের লক্ষ্যে সরকারের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে ত্রিপুরার যে অলিম্পিক অ্যাসোসিয়েশন ছিল, কি অবস্থায় ছিল, আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আজকে সেটা যদি আমি বলি যে আমাদের যে রাজনীতিই হোক, খেলাধুলার মাঠেই হোক, বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা জগতেই হোক, সব জায়গার মধ্যে যেভাবে একটা পলিউশনের অবস্থা পলিউটেড করেছিল, সেই জায়গায় আজকে আমাদের সাফাইয়ের কাজ করতে হয়েছে। বহু চেষ্টা পর আজকে কিন্তু একটা নতুন একটা দিশা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। অলিম্পিক অ্যাসোসিয়েশনের যারা নতুন কর্মকর্তারা হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব, এবং আমরা তো চেষ্টা করেছি ওনাদেরকে সাহায্য করার জন্য, নতুনভাবে যেন একটা একটা ট্রান্সপারেন্সি একটা অলিম্পিক অ্যাসোসিয়েশন, স্টেটের অলিম্পিক অ্যাসোসিয়েশন হয়। এভাবে যারা ভালো ভালো স্পোর্টসম্যান আছে, অনেক সময় আর্থিক কারণে তারা সামনের দিকে ওরা এগোতে পারে না, তাদের জন্য আমরা বিভিন্ন স্কিম আমরা কিন্তু করেছি এবং তাদেরকে সাহায্য করেছি। আমি মাননীয় যিনি স্পোর্টস ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার আছেন ওনাকে আমি বলেছি, যেহেতু আমি নিজেও খেলার সাথে যুক্ত ছিলাম, আমি জানি যে অ্যাথলেট বা অন্যান্য খেলার সাথে থাকলে একটা মানুষকে দূর থেকে কিন্তু চেনা যায়, ইয়েস হি ইজ এ অর শি ইজ এ স্পোর্টসম্যান অর স্পোর্টস উইমেন। কারণ খেলার সাথে কোনো জিনিসেরই কিন্তু আমরা যদি তুলনা করি, সেটা কিন্তু আমার মনে হয় তুলনা না করলেই ভালো। খেলার মাধ্যমে আমরা নিজেদেরকে চিনতে পারি, আমরা নিজেদেরকে ফিট রাখতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন ইন্ডিয়া ফিট মানে ইউ শুড বি ফিট। কাজে ফিট কোথার থেকে আসবে? যখন নিজে খেলাধুলার সাথে আমরা যুক্ত না হব। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে ত্রিপুরা স্টেট গেমস বলে এদিন উল্লেখ করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত ছেলেমেয়েরা ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন মেডেল জয়ী হয়েছে, যারা ন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করছে বা রাজ্যভিত্তিক টুর্নামেন্টে তারা গোল্ড মেডেল বা সিলভার মেডেল জয়ী হবে, তারা যেন সেই ইন্টারভিউতে বসতে পারে। একদিকে তো বিপিএড এমপিএড যারা করছে তারা বসবে, কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা সেভাবে তারা তাদের এচিভমেন্ট বা তারা সেখানে উত্তীর্ণ হতে পারেনি বা নিজস্ব করতে পারেনি, কারণ তারা মাঠ করতে থাকে, মাঠে থাকে, খেলাধুলায় ব্যস্ত থাকে, সেই সমস্ত ছেলেমেয়েরাও সেখানে পরীক্ষায় বসতে পারে, তার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন। আমি আশা করি যে আমাদের খেলোয়াড় যারা রয়েছে মাঠে যারা খেলাধুলা করে, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ যে যারা মাঠে থাকে তাদেরকেও মাননীয় মুখ্যমন্ত্রী সুযোগ দিয়েছেন যে চাকরির ক্ষেত্রে, সরকারি জবের ক্ষেত্রে তারা জন্য ইন্টারভিউ বসতে পারে। স্টেট গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট 18টি বিভাগ। ফুটবল, ভলিবল, হকি, টেবিল টেনিস, জুডো, জিমন্যাস্টিক সহ একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে স্টেট গেমসে। বিশেষভাবে উল্লেখযোগ্য, প্রথমবারের মতো এই আসরে অন্তর্ভুক্ত করা হয়েছে গলফ, যা রাজ্যের ক্রীড়া পরিমণ্ডলে বৈচিত্র্য ও আধুনিকতার সংযোজন ঘটাবে বলে মনে করছেন ক্রীড়া মহল। রাজ্যের ক্রীড়া প্রতিভাকে বিকশিত ও বিকেন্দ্রীকরণের লক্ষ্যেই ধলাই ও গোমতী জেলা সহ বিভিন্ন জেলায় নির্ধারণ করা হয়েছে খেলার ভেন্যু। প্রায় 3000 খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, যা রাজ্যের ক্রীড়া ইতিহাসে এক উল্লেখযোগ্য সংখ্যাগত উপস্থিতি। ত্রিপুরা স্টেট গেমস ভবিষ্যতে রাজ্যের বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডারের অন্যতম প্রধান ইভেন্টে পরিণত হতে পারে বলে মনে করছেন ক্রীড়া মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
মোহনপুর বিধানসভার 43 নম্বর বুথের মোকামপাড়ায় স্থানীয় এলাকাবাসীদের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত রেডিও কার্যক্রমের 131তম পর্বে যোগদান করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এ উপলক্ষে আয়োজিত জনসভায় এআই সামিটের সফলতা, খেলাধুলা, অঙ্গদান, কেওয়াইসি আপডেট, আধুনিক কৃষি, কেরালা কুম্ভ ইত্যাদি বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে নতুন ভারত তৈরি করার ক্ষেত্রে তৈরি করতে হবে নতুন ত্রিপুরা। বর্তমান কেন্দ্রীয় সরকারের অ্যাক্ট ইস্ট পলিসিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জনজাতিদের। ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের আর্থসামাজিক এবং অধিকার রক্ষার ক্ষেত্রে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে বর্তমান বিজেপি সরকার বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মাননীয় প্রধানমন্ত্রী জি শ্রী নরেন্দ্র মোদীজি এসে বলেন যে অ্যাক্ট ইস্ট পলিসিতে আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কিছুদিন আগে পরশুদিন আপনারা দেখেছেন এখানে মাননীয় গৃহমন্ত্রীজি আসলেন, উনি কি বলেছেন, এই মাতা ত্রিপুরেশ্বরীর মধ্যে जब मुझे ऐसा लगा है कि मुझे थोड़ा सा मुश्किल और मेरा चैलेंज लाइफ आया है, और मैं जब आया हूँ जाने के बाद मैं माता त्रिपुरेश्वरी के पास जब आया हूँ उससे मेरा जो वहाँ से मैं রিলিফ हुआ हूँ। তো সেই জায়গার মধ্যে উনি কি বললেন যে নর্থ ইস্টে উনি বহুবার ঘুরেছেন, নর্থ ইস্টের মধ্যে এত রিচ কালচার এবং জনজাতিদের মধ্যে এত রিচ কালচার, তাদের ভাষা হোক, তাদের সংস্কৃতি হোক, তাদের ফুডই হোক, তাদের চাল চলন এভরিথিং, তাদের এই যে কোমলমতি জনজাতিরা আছেন আজকে নর্থ ইস্টার্ন জোনের সবাই যদি একত্রিত হয়, একবার এক জায়গায় উনি এটাও বলেছেন যে শুধু অরুণাচল প্রদেশ সবচেয়ে বড় এরিয়ার দিক দিয়ে, আজকে নর্থ ইস্টার্ন জোনের যদি আমরা পুরো অষ্টলক্ষ্মী আমরা যদি নেই তাহলে উত্তরপ্রদেশ থেকেও সবচেয়ে বড় আমাদের আয়তনের দিক দিয়ে। সেই নর্থ ইস্ট যদি আমরা ডেভেলপ করতে পারি, আজকে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, এয়ারওয়ে, রেলওয়ে, এয়ারওয়েজ, ওয়াটারওয়েজ, এভরিথিং এখন আগামী দিনে আপনারা দেখবেন অলরেডি বাংলাদেশের অবস্থা অনেকটা ভালো হচ্ছে এবং এটা গেটওয়ে হচ্ছে আগামী দিন নিশ্চিত যে সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে হবে এবং নিশ্চয়ই সব সময় সব একরকম যায়। বাংলাদেশ বরাবরই ভারত পরিবারের সদস্য। গত 1.5 বছরের অস্থিতিশীল পরিস্থিতির অবসান করে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে নতুন জননির্বাচিত সরকার, অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছে রুল অফ ল। প্রেক্ষিতে পুনরায় শুরু হচ্ছে বাস সার্ভিস ভিসা পরিষেবা। আগামী 28 ফেব্রুয়ারি থেকে প্রস্তাবিত ত্রিপুরা বাংলাদেশ বাস পরিষেবা পুনরায় চালু হবার বিষয়টি নিয়ে এরকমটাই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রবিবার এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলাদেশে নতুন জননির্বাচিত সরকারের সময়ে ভারত ও বাংলাদেশ মৈত্রী দীর্ঘস্থায়ী হবার প্রত্যাশাও ব্যক্ত করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরিষেবা চালু ছিল। বিগত 1 বছর বাংলাদেশে যে ঘটনাগুলো সম্পন্ন হয়েছে, সংঘটিত হয়েছে, বরাবর আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং আমরা কখনোই সেই জিনিসগুলোকে ভালোভাবে মেনে নিতে পারিনি। ত্রিপুরা বা ভারতবর্ষ কখনো বাংলাদেশকে আমরা বহির্রাজ্যের দেশ হিসেবে আমরা গণ্য করিনি। বাংলাদেশকে আমরা বরাবরই আমাদের পরিবারের সদস্য হিসেবে, আমাদের ভাই হিসেবে, আমাদের আত্মীয় হিসেবে আমরা মনে করি। বর্তমানেও আমরা চাই বাংলাদেশে যে পরিস্থিতি বিগত 1-1.5 বছর ধরে চলছিল তার থেকে পরিত্রাণ পেয়ে সেখানকার মানুষ যেন গণতান্ত্রিক চিন্তাধারায় সেখানে বশীভূত হয়ে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যায়। নির্বাচন সম্পন্ন হয়েছে, আমরা আশা করব নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছেন, ওনার নেতৃত্বে মন্ত্রী পরিষদও শপথ গ্রহণ করেছে, অর্থাৎ রুল অফ ল সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে রুল অফ ল থাকবে আমাদের বিশ্বাস সেই দেশ আগামী দিনে তার পারফরমেন্সের ভিত্তিতে বৈদেশিক যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে প্রতিস্থাপনের মাধ্যমে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। তারই একটা অঙ্গ হচ্ছে আমাদের বাস সার্ভিস পরিষেবা ত্রিপুরার সঙ্গে ভারতবর্ষের সঙ্গে মৈত্রী, শ্যামলী, আমরা প্রত্যেকেই জানি এটা পরিষেবা ছিল বিগত 1-1.5 বছর ধরে, সেটা বন্ধ ছিল। সেটা পুনরায় গত 2 দিন আগে সীমিত সংখ্যক প্যাসেঞ্জারকে নিয়ে বাংলাদেশ থেকে সেই বাস এসছে এবং আমরা যা শুনতে পেয়েছি বাংলাদেশের এখানে যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের যে অফিস রয়েছে
তাতে খুব শীঘ্রই আবার ভিসা সেখানে পরিষেবা চালু হবে, যেটা অত্যন্ত সুখকর এবং একটা ইঙ্গিতবাহী আমরা মনে করি। শুধু তাই নয়, ভারত বাংলার মৈত্রী দীর্ঘস্থায়ী হবে। ব্যবসা, বাণিজ্য, সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে আমাদের দুই দেশের সম্পর্ক আরো উন্নতির শিখরে যাবে। সেই জিনিসটাই আমরা নতুন সরকারের কাছ থেকে আশা রাখবো। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোনের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের দেশের স্পিকারকে পাঠিয়ে, সেখানে বিদেশ মন্ত্রীকে তার আগে পাঠিয়ে বার্তা দিয়েছেন যে ভারত কখনো বাংলাদেশকে শত্রু হিসেবে ভাবে না, ভারত বরাবর বাংলাদেশকে তার মিত্র হিসেবে, তার ভাই হিসেবে, তার প্রতিবেশী একটা পরিবারের সদস্য হিসেবে আমরা তাদেরকে গ্রহণ করেছি। বাংলাদেশ আগামী দিনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, নতুন সরকার গঠনের মাধ্যমে গণতন্ত্র সেখানে পুনঃপ্রতিষ্ঠিত হোক, সেই জিনিসটাই আমরা আশা রাখবো। এবং ভারত বাংলার যে মৈত্রী সেটাকে টিটিএডিসি নির্বাচনের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন। এক্ষেত্রে 27 ফেব্রুয়ারি প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, 13 মার্চ প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। এরপরেই ঘোষণা করা হবে নির্বাচনের দিনক্ষণ। আগরতলায় নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে ভোটার তালিকা প্রকাশের নির্দিষ্ট সময়সূচি ঘোষণার মাধ্যমে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের 2026 সালের সাধারণ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। এই ঘোষণার মধ্য দিয়ে রাজ্যের উপজাতি অধ্যুষিত স্বশাসিত পরিষদ এলাকায় কার্যত সক্রিয় পর্যায়ে প্রবেশ করল নির্বাচনী প্রক্রিয়া। ঘোষণা অনুযায়ী সংশ্লিষ্ট সব জেলা পরিষদ নির্বাচনী এলাকার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 27 ফেব্রুয়ারি 2026 তারিখে। খসড়া তালিকা প্রকাশের পর নাগরিকদের জন্য দাবি ও আপত্তি জানানোর সুযোগ থাকবে 6 মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে গ্রহণ করা হবে নতুন নাম অন্তর্ভুক্তি, ভুল সংশোধন, নাম বর্জন বা অন্যান্য প্রয়োজনীয় সংশোধনের আবেদন। প্রাপ্ত আবেদনসমূহ 10 মার্চ নির্ধারিত প্রক্রিয়ায় পর্যালোচনা করা হবে এবং সমস্ত যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে 13 মার্চ 2026 তারিখে। ভোটার তালিকা প্রস্তুতির ক্ষেত্রে 1 অক্টোবর 2025 তারিখে চূড়ান্ত হওয়া রাজ্য বিধানসভার ভোটার তালিকাকে গ্রহণ করা হয়েছে ভিত্তি হিসাবে। এর ফলে সংশ্লিষ্ট তথ্যগত সামঞ্জস্য ও নির্ভুলতা বজায় থাকবে নির্বাচনী এলাকাগুলির মধ্যে। পুরো প্রক্রিয়াটি পরিচালিত হবে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল রুলস 1985 এর বিধান অনুযায়ী, যা নিশ্চিত করে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং যথাযথ আইনানুগ পদ্ধতি অনুসরণের বিষয়টি। বিশ্লেষকদের মতে নির্ধারিত সময়সীমা ঘোষণা নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ধাপ। ভোটার তালিকা প্রকাশ যে কোনো গণতান্ত্রিক নির্বাচনের ভিত্তি। সঠিক ও নির্ভুল তালিকা নিশ্চিত করা গেলে আরও স্বচ্ছ ও বিতর্ক মুক্ত হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। বিশেষ করে উপজাতি স্বশাসিত পরিষদ এলাকার মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাঠামোর ক্ষেত্রে এই প্রক্রিয়ার তাৎপর্য আরও বেশি। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 6 এপ্রিল 2021 তারিখে। সে সময় মোট 28টি আসনে ভোট গ্রহণ হয় এবং 10 এপ্রিল হয় ভোট গণনা। এডিসি এলাকার মোট 7,41,536 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন, যা ছিল মোট ভোটারের 85.72%। এই পরিসংখ্যান প্রমাণ করে এই ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এডিসি এলাকার ভোটাররা। আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশকে গতিশীল করে তুলেছে প্রশাসনের এই প্রাথমিক পদক্ষেপ। এখন নজর থাকবে দাবি, আপত্তি নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা প্রকাশের দিকে, যা আরও স্পষ্ট করবে আসন্ন টিটিএডিসি নির্বাচনের রূপরেখা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কড়া নিরাপত্তা, নিয়মিত টহল এবং প্রশাসনিক তৎপরতা সত্ত্বেও থামছে না সীমান্ত অনুপ্রবেশের ঘটনা। মধুপুরের কৈয়াঢেপা সীমান্তে এক মহিলা সহ 7 বাংলাদেশি নাগরিক আটক হওয়ার ঘটনায় ফের সামনে এসেছে সীমান্ত নিরাপত্তার চ্যালেঞ্জ, স্থানীয় সহযোগিতার অভিযোগ। এক্ষেত্রে আবার উঠেছে ধর্ষণের মতো মানবাধিকার সংশ্লিষ্ট গুরুতর অপরাধের অভিযোগও। সীমান্তে কড়াকড়ি বাড়ানো হলেও থামছে না অনুপ্রবেশের ঘটনা। এবার মধুপুর থানার অন্তর্গত কৈয়াঢেপা সীমান্ত এলাকা থেকে এক মহিলা সহ 7 জন বাংলাদেশি নাগরিককে আটক করার ঘটনায় ফের সামনে এলো সেই বাস্তবতা। সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে পরবর্তীতে ত্রিপুরা পুলিশের হাতে তুলে দেয়। কয়েকদিন আগে নোয়াবাড়ি এলাকার এক বাসিন্দার বাড়িতে আশ্রয় নিয়েছিল তারা।
উত্তর কোয়াঢেপার এক স্থানীয় বাসিন্দার সহায়তায় সীমান্ত সংলগ্ন এলাকায় পৌঁছায় এবং বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে তারা। তবে বিএসএফ এর টহলদারির জালে ধরা পড়ে যায় পুরো দলটি। আটকদের মধ্যে রয়েছেন রুবিউল কাজী, আব্দুল জুম্মাদার, আব্দুল মান্নান, আরাফাত মালিক এবং খালেদা বেগম। এরা সকলেই বাংলাদেশের খুলনা ও ফিরোজপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাদের সঙ্গে রয়েছে 2 জন নাবালকও। তদন্তে উঠে এসেছে প্রায় 5 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তারা এবং পরবর্তীতে বসবাস শুরু করে বেঙ্গালুরুতে। সম্প্রতি বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করে ত্রিপুরার সীমান্তে আসেন তারা। ফেরার পথেই ধরা পড়ে এই অনুপ্রবেশকারীরা। ঘটনা হয়েছে আজকে বিএসএফ তরফ থেকে একটা খবর আছে যে আজকে 7 জন বাংলাদেশি তারা আটকে তারা ক্যাম্পে নিছে নিয়ে আমরা খবর দিছি। এর মধ্যে 4 জন বয়স্ক, 2 জন বাচ্চা আর 1 জন মহিলা ছিল বাংলাদেশি। তারা বাংলাদেশি যারাদের আটক করা হয়েছে পুরুষরা, তাদের নামগুলো কি আছে? নাম হলো রবিউল কাজী, তারপর আবাদুল জামাদার, আব্দুল মান্নান, হলাদার, আরফাত মালিক, আর 1 জন মহিলা আর বাচ্চা 2 জন। তাদের কখন আটক? ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে এক গুরুতর অভিযোগ। উত্তর কোয়াঢেপা এলাকার এক বাড়িতে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন আটক খালেদা বেগম। অভিযোগের ভিত্তিতে পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর ছিল যে ওখানে যে মহিলা ছিল, মহিলার সাথে পাশবিকতা চালানো হয়েছে এমন একটা খবর আছে, কিন্তু এখন আমরা মেডিকেল করে নেক্সট ইনভেস্টিগেশনে যাওয়া হবে। এইভাবে আমরা লোকাল কতজনকে আপনারা আটক করেছেন? লোকাল 2 জন। কি নাম তাদের? একজনের নাম হলো রতন দাস, আরেকজনের রবীন্দ্র দেববর্মা। কি মনে করা হচ্ছে ভারত বাংলাদেশের একটা সম্পর্ক এই মুহূর্তে এতদিন একটা কঠোর সম্পর্ক ছিল, কিন্তু এর মধ্যে অনুপ্রবেশকারী ঢোকাটাকে আপনি কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি ওরা যে প্রিলিমিনারি যা আমরা জানতে পেরেছি, ওরা 5 বছর আগেই চেন্নাই, বেঙ্গালোর গিয়েছিল ওরা কাজের সন্ধানে। এখন বাংলাদেশ যাওয়ার সময় ওরা ধরা হয়েছে। দীর্ঘদিন ধরে ওরা অবৈধভাবে আছে? অবৈধভাবে, ওদের কাছ থেকে কোনো আমরা ডকুমেন্ট পাইনি, নিশ্চয়ই অবৈধভাবে ছিল। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? ওদের এগেনস্টে কেস নিয়েছি, একটা কেস হচ্ছে, আর কালকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। মামলা নম্বর 3, 2026। এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে, সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রোধে নজরদারি কতটা কার্যকর? যদিও রাজ্য রক্ষা প্রশাসন এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নিয়মিত টহল ও নজরদারির ফলে প্রায় প্রতিদিনই আটক করা হচ্ছে অবৈধ বাংলাদেশি, তবুও এই ধরনের ঘটনা সামনে আনছে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে। এদিকে অবৈধ অনুপ্রবেশ, সম্ভাব্য দালাল চক্র এবং ধর্ষণ অভিযোগ সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শিলাছড়ি আইলমারা ওএনজিসি ক্যাম্প থেকে রাতের আধারে অপহৃত 2 কর্মীকে অবশেষে উদ্ধার করল পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে উগ্রপন্থা কার্যকলাপের কোনো সংযোগ নেই বলে নিশ্চিত করেছে পুলিশ। গোমতী জেলায় এক চাঞ্চল্যকর অপহরণ কাণ্ডের নাটকীয় অবসান ঘটল রবিবার ভোরে। টেন্ডার সংক্রান্ত বিবাদের জেরে অপহৃত ওএনজিসির 2 কর্মীকে বাইখুড়া নাকা পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। রাতভর উত্তেজনা ও তৎপরতার পর তাদের নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হওয়ায় স্বস্তি ফিরেছে প্রশাসন ও সংস্থার মহলে। শনিবার গভীর রাতে শিলাছড়ি থানার আইলমারা এলাকায় অবস্থিত ওএনজিসি ক্যাম্পে হানা দেয় একদল দুষ্কৃতিকারী। 2টি গাড়িতে করে প্রায় 25 থেকে 30 জনের একটি দল ক্যাম্পে ঢুকে 2 কর্মীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনাটি মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে আতঙ্কের সঞ্চার করে। অপহরণের খবর পেয়েই শিলাছড়ি ও বাইখুড়া থানার পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে বিভিন্ন নাকা পয়েন্টে কড়া নজরদারি চালানো হয় এবং সম্ভাব্য রুটে জোরদার করা হয় তল্লাশি। পুলিশের দ্রুত তৎপরতা ও চাপের মুখে পড়ে দুষ্কৃতিকারীরা পরিস্থিতি ব্যাগতিক বুঝতে পেরে রবিবার ভোরের দিকে বাইখুড়া নাকা পয়েন্টের সামনে অপহৃত 2 কর্মীকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে উগ্রপন্থী কার্যকলাপ যুক্ত নেই বলে জানিয়েছে পুলিশ। নমস্কার, আপনাকে ধন্যবাদ জানাই প্রথমে। কারণ হচ্ছে গতকাল দেবতা মোড় আমাদের ড্রিলিং সেন্টার, এখানে ওএনজিসি ইন্ডিয়ান অয়েল কোম্পানির একটা ড্রিলিং সেন্টার আছে, এটা শিলাছড়ি থানা এলাকা। গতকালকে 8:30 নাগাদ 2 জন লোকের জবরদস্তি 2টা গাড়ি নিয়ে হঠাৎ করে আচানক একটা জিপ কমান্ডার গাড়ি আর একটা পিকআপ গাড়ি জোর জবরদস্তি, একজন হচ্ছে ইঞ্জিনিয়ার, আরেকজন হচ্ছে ফোরম্যান,
ওনাদেরকে উঠিয়ে নিয়ে যায় গাড়ি দিয়ে। 9টা সাড়ে 9টার নাগাদ আমার অসি শিলাসরি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জানায়। আমি ওনাকে বলি যে ডিউটি যাওয়ার জন্য, যেখানে ঘটনাস্থল সঙ্গে সঙ্গে গেছেন। আমি তাৎক্ষণিক অথরিটির সঙ্গে কথা বলি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, শান্তির বাজার এসডিপিও, ওসি দেবধর, এবং আমার গ্রাউন্ড লেভেল থেকে বলা হচ্ছে এইভাবে, এখানে যাওয়ার পরে ওসি হিমসেলফ টুয়ার্ডস কোয়াইফং দিকে যায় এবং বিভিন্ন শান্তির বাজার এলাকায় যতটুকু থানা আছে সব থানাগুলো বের হচ্ছে আমার জানা মতে। এবং চতুর্দিকে যখন তারা নেওয়ার আর রাস্তা নেই, যেহেতু গাড়ি দিয়ে, তাদেরকে প্রায় একটা নাগাদ বাইখুড়া বাজারের কাছাকাছি পুলিশের টহলরত আসছিল। পুলিশকে দেখে ওই দুজনকে রেখে তারা পালিয়ে যায় এবং উদ্ধার হয়। যারা কিডন্যাপ হয়েছে তাদেরকে আমার শিলাসরি থানাতে আজকে নিয়ে আসে, আমিও আসি। অনেক জায়গাতে উগ্রপন্থী দ্বারা কিডন্যাপ হয়েছে, এটা আমি একটু রেকটিফাই করতে চাই। এই ঘটনার সঙ্গে কোনো উগ্রপন্থী যুবসমাজ বা জড়িত নেই। এটা টোটালি মিসক্লেম। এটা আমরা দেখতেছি, আমরা ওয়ার্ক আউট করার জন্য চেষ্টা করছি যে এটার সঙ্গে কে ইনভলভ থাকতে পারে। যেহেতু একটা কেস হয়েছে, তদন্ত চলবে, ওসি হিমসেলফ তদন্ত করবে। আমরা যৌথ একটা টিম তৈরি করতেছি। আমি নিজেই থাকবো, ওসি কর্মক থাকবে, ওসি শিলাসরি থাকবে। আমরা যৌথভাবে একটা টিম তৈরি করে ইনভেস্টিগেশন শুরু করছি। এদিকে গোটা ঘটনা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন উদ্ধার হওয়া অপহৃত ওএনজিসির 2 কর্মী কুমুদ চন্দ্র যোশী এবং অমিত কুমার। आप उत्तराखंड, तो कल क्या हो गया? आप लोग को कौन सा उग्रवादी लेके चला गया? कैंप में 2 गाड़ी आई थी। अब हम नहीं जानते वो थे कौन, हम उनको पहचानते भी नहीं हैं। एक कैंपर थी और एक ये क्या महिंद्रा, वो क्या बोलते हैं, कमांडर। 2 गाड़ियाँ थी जिसमें पूरे के पूरे कम से कम 25 से 30 आदमी थे। आप उन लोगों को पहचानते हो क्या? नहीं, पहले नहीं देखा, हमने कभी नहीं देखा। और उनके पास 15-16 आदमी के पास डंडे भी थे। उसके बाद आप लोग को कहाँ चला गया? कहाँ ले गया? उठा के गाड़ी में डाल के जंगल ले गए वो लोग। अब कहाँ ले गई हमको भी नहीं मालूम। आप लोगों को कोई मार पीटा क्या? नहीं। तो क्या कहा? इनको मारा है, इनके हाथ में मारा है। कहाँ पे मारा है देखो? उसके बाद क्या हो गया? आपको कहाँ पर छोड़ दिया? छोड़ा, ये पुलिस की गाड़ी आई है, क्या कौन सी जगह है, कौन सी जगह थी, अब जगह भी हमको नहीं मालूम ना सर, नाम हमको भी नहीं मालूम है। जहाँ पुलिस की गाड़ी उनको मिली है, पुलिस की गाड़ी आगे से आई है, तो वो लोग हम लोग को वहाँ पर छोड़ के भाग गए। कितने बजे? फोन के पास हमारे फोन भी उनके पास था, फोन भी उनका ले लिया था। आप लोगों को कितने बजे कैंप से उग्रवादी लेके चला गया? 8:30-9 बजे के करीब। 8:30-9 पौने 9 से होता था। उग्रवादी था ना? उग्रवादी था वो लोग जो आपको ले गया? तो पता नहीं हम सब ये दिन क्या वो उग्रवादी थे या कौन थे, किस सिलसिले में आए थे, ये हम लोग को नहीं मालूम। हम लोगों ने उनसे कोई ऐसा डिस्कस भी नहीं किया। সম্প্রতি একটি টেন্ডার প্রক্রিয়া ঘিরে ঠিকাদারি গোষ্ঠীর মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এই অপহরণ সংঘটিত হয়েছে বলে অনুমান পুলিশের। এই ঘটনায় অপহরণ, অবৈধ অনুপ্রবেশ, ভাঙচুর ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে। জড়িতদের শনাক্ত করতে একাধিক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ওএনজিসি ক্যাম্পে। এই ঘটনায় ওএনজিসির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মরত আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। রাতভর টান উত্তেজনার পর উদ্ধার হওয়ায় আপাতত স্বস্তি ফিরলেও টেন্ডার রাজনীতিকে ঘিরে এই ঘটনা জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। তেলেমুড়া মহকুমার চাকমাঘাট এলাকায় শাসক জোটের অন্দরে প্রকাশ্যে এলো মতবিরোধ। রবিবার কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল সংঘটিত করে শাসক দল ভারতীয় জনতা পার্টি জোট সঙ্গে তিপ্রামথার বিধায়ক
রঞ্জিত দেববর্মার অতীত ভূমিকা ও সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদেই ছিল এই কর্মসূচি। মিছিলটি মণ্ডল কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় তুই মধুর বাজারে। সেখানে বিধায়কের কুশপুতুল দাহ করে তার গ্রেফতারের দাবিতে স্লোগান তোলেন বিজেপি কর্মী সমর্থকেরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন এমডিসি বিদ্যুৎ দেববর্মা, মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ একাংশ নেতৃত্ব। বিজেপির পক্ষ থেকে প্রাক্তন জঙ্গি সংগঠন অল ত্রিপুরা টাইগার ফোর্সের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হলেও এ বিষয়ে তিপ্রামথা বা সংশ্লিষ্ট বিধায়কের পক্ষ থেকে পাওয়া যায়নি কোনো প্রতিক্রিয়া। আমাদের বিধায়ক রঞ্জিত দেববর্মা রামচন্দ্র ঘাটের আমাদের নেতৃত্ব প্রসেনজিৎ দেববর্মা এবং বিকাশ দেববর্মা রামচন্দ্র ঘাটে যখন বাইক র্যালি করতে যায় তখন বাধা সৃষ্টি করে। আর এখানে প্রসেনজিৎ দেববর্মাকে গ্রেপ্তার করতে হবে বলেছেন উনি এর প্রতিবাদে। কারণ একজন দোষী মানুষ, একজন সন্ত্রাসবাদী মানুষ ভালো মানুষকে গ্রেপ্তার করো, অ্যারেস্ট করো বলতে পারে না। আমরা জানি যে ত্রিপুরা রাজ্যতে যে রঞ্জিত দেববর্মা এখন বর্তমান বিধায়ক, অতীতে এটিটিএফের সুপ্রিমো ছিল। ওনার নেতৃত্বে অনেক মানুষ প্রাণ হারা, অনেক মানুষ কি জনজাতি কি অজনজাতি অনেক মানুষের প্রাণ চলে গেছে। এর প্রতিবাদে একজন সন্ত্রাস নেতা, একজন সন্ত্রাস এটিটিএফের সুপ্রিমো, এখন বর্তমানে এমএলএ, ভালো মানুষের জন্যে যে কটূক্তি করে, যে বিভিন্ন মিথ্যা কথা, বিভিন্ন ব্যাপারে যে রুট অবরোধ, বিভিন্ন জায়গাতে যে মিটিং করে তখন ডিস্টারবেন্স করে, এর প্রতিবাদে তাকে গ্রেপ্তার করার জন্যে ভারতীয় জনতা পার্টি আজকে কৃষ্ণপুর মণ্ডলে আমরা বিক্ষোভ মিছিল করি। গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার না করলে আমরা আরও আন্দোলন করব। এখন সমস্ত ত্রিপুরাতে এটিটিএফের সুপ্রিমো বর্তমান বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে বিভিন্ন জায়গাতে গণহত্যা হয়েছে। যে গণহত্যা হয়েছে তাদের ছেলে মেয়ে বংশ একদিন জড়ো হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মার বাসভবনে এমএলএ হোস্টেলে একদিন গিয়ে তাদের প্রাণটাকে ফিরিয়ে দিতে হবে, তাদের পরিবারদেরকে দেখতে হবে। যারা ছেলে মেয়ে মা বাবা যারা মারা গিয়েছে তাদের প্রাণটাকে ফিরিয়ে দিতে হবে, এইটার দাবি একদিন চাইতে হবে। এর জন্যেই তার প্রতিবাদে তাকে অ্যারেস্ট করার জন্যে আমরা ভারতীয় জনতা পার্টি কৃষ্ণপুর মণ্ডল আজকে বিক্ষোভ মিছিল। ধন্যবাদ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য আপডেটস দেখার জন্য চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।